প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্কুল ইউনিভার্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের এই পর্বে তোমাদেরকে পারমাণবিক ভর আর আপেক্ষিক পারমাণবিক ভর সংক্রান্ত যত ধরনের গাণিতিক সমস্যা আসতে পারে সেই সমস্যাগুলো নিয়ে কথা বলবো। এর আগের ভিডিওতে আর তারও আগের ভিডিওতে তোমাদেরকে এই চ্যাপ্টারের কিছু গাণিতিক সমস্যা দেখিয়েছিলাম। সেখানে হচ্ছে তোমাদেরকে কৌণিক ভরবেগ আর হচ্ছে তোমার শোষিত ও বিকিরিত রশ্মির পরিমাণ তোমরা কীভাবে নির্ণয় করবা সেটা দেখিয়েছিলাম। আজকের এই পর্বে পারমাণবিক ভর আর আপেক্ষিক পারমাণবিক ভর কি সেটা দেখাবো। এর পরের পর্বে তোমাদেরকে আমি শতকরা পরিমাপ আছে সেইটা আর তার পাশাপাশি তোমাদের আণবিক ভর নির্ণয় এইটা রিলেটেড একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখো, আমি তোমাদেরকে এখানে তিনটা সমস্যা তোমাদের জন্য আমি লিখে রেখেছি। প্রথম সমস্যা এখানে হচ্ছে অ্যালুমিনিয়াম এর একটি পরমাণুর ভর 4.428 × 10⁻⁻23 গ্রাম হলে অ্যালুমিনিয়াম এর আপেক্ষিক পারমাণবিক ভর কত? ঠিক আছে, এটা হচ্ছে তোমার বইয়ের একটা সমস্যা, এটা তোমাদের বইয়ে দেওয়া আছে। তো দেখো, সর্বপ্রথম 1 নম্বর আমাদেরকে এইখানে এখন তোমাদেরকে পারমাণবিক ভর আর আপেক্ষিক পারমাণবিক ভর, ঠিক আছে, পারমাণবিক ভর আর আপেক্ষিক পারমাণবিক ভর এখানে কিন্তু পার্থক্য আছে। ঠিক আছে, তো দেখো, আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে তোমার যখন আইসোটোপ থাকে সেই আইসোটোপের এই আইসোটোপটাকে হিসাব করে, সেই হিসাবের একটা পরিমাণ হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। আর পারমাণবিক ভর হচ্ছে তোমরা কিন্তু পারমাণবিক ভর হচ্ছে এমনিতে আলাদা যেটা সেটা। ঠিক আছে, তো দেখো তোমাদের এখানে অ্যালুমিনিয়াম এর একটি পরমাণুর ভর দেওয়া আছে। এখন এই আপেক্ষিক পারমাণবিক ভরকে একটা নির্দিষ্ট রাশির সাথে তুলনা করা হয়। সেটা কি? সেটা আসলে তোমার হচ্ছে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ। ঠিক আছে, কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ। ঠিক আছে, কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ। এখানে পারমাণবিক ভরের, ঠিক আছে, কি হবে? পারমাণবিক ভরের 1/12 অংশ। এটার মানটা কিন্তু ফিক্সড, এই মানটা তোমাদেরকে মনে রাখতে হবে 1.66 × 10⁻⁻24 গ্রাম। ঠিক আছে, এটা কিন্তু তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। যদি এটাকে মনে না রাখো তাহলে কিন্তু তোমরা এই রিলেটেড ম্যাথগুলোকে করতে পারবা না। ঠিক আছে, এটা হচ্ছে কার্বন, এইটার সাপেক্ষে এই সাপেক্ষে কথাটা হচ্ছে তোমাদের ফিজিক্সে তোমরা পড়েছো। এইটাকে আদর্শ ধরে সবগুলোর পারমাণবিক ভরকে নির্ণয় করা হয়, আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা হয়। ঠিক আছে, তো দেখো, প্রথম ম্যাথটা কিন্তু আমাদের এখানে খুবই ইজি। বলেছে অ্যালুমিনিয়াম এর একটি পরমাণুর ভর। তো আমরা সর্বপ্রথম লিখব, দেওয়া আছে অ্যালুমিনিয়াম এর একটি পরমাণুর ভর। ঠিক আছে, অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর আমার কত দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে 4.482 × 10⁻⁻23 গ্রাম, এত দেওয়া আছে। এখন যদি দেওয়া থাকে তাহলে আমরা অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর কীভাবে নির্ণয় করব? তো আমরা এখানে লিখব, সুতরাং অ্যালুমিনিয়াম এর আপেক্ষিক পারমাণবিক ভর ইজ ইকুয়াল টু, এখন আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করবা? এখানে হচ্ছে কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ। ঠিক আছে, ইজ ইকুয়াল টু, এইখানে উপরে হবে হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম এর একটি পরমাণুর ভর। ঠিক আছে, তো অ্যালুমিনিয়াম এর একটি পরমাণুর ভর আমরা এখানে আমাদেরকে দেওয়া আছে, সেটা কি 4.482 × 10⁻⁻23 গ্রাম। ঠিক আছে, আর তোমার এখানে কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ, এটার দেওয়া হচ্ছে 1.66 × 10⁻⁻24 গ্রাম। এখানে যখন ক্যালকুলেশন করবা তখন কিন্তু এই গ্রাম আর এই গ্রাম কাটা যাবে, তখন কিন্তু এখানে কোনো একক থাকবে না। পারমাণবিক ভরের কিন্তু আপেক্ষিক পারমাণবিক ভরের কিন্তু কোনো একক থাকে না। ঠিক আছে, এটা সবসময় মাথায় রাখবা, তোমাদের MCQ দিতে পারে। তো দেখো, যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হবে? আমরা এখানে ব্র্যাকেট দিয়ে অঙ্ক করবা, তা না হলে কিন্তু অঙ্ক ভুল হওয়ার চান্স থাকে। 4.482 × 10⁻⁻23 দিলাম, ডিভাইডেড বাই আমাদের এখানে কত 1.66 × 10⁻⁻24।
এই দেখো যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের একেবারে কাটায় কাটায় 27 চলে আসছে। এটাই কিন্তু আমরা জানি যে আমাদের অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর 27। এটা তোমরা পর্যায় সারণীতে গেলে সেখানেই দেখতে পাবা যে তার ভর হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর 27। ঠিক আছে, এটা কিন্তু গ্রাম ট্রাম কিছু আসবে না, কারণ এখানে আমাদের গ্রাম গ্রাম কাটা চলে যাবে। ঠিক আছে, তো দেখো অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর এইভাবে হিসাব করা হয়। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর মানে হচ্ছে তোমার আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র হচ্ছে একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ, যার মান হচ্ছে 1.66 × 10⁻24 গ্রাম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো এটা হচ্ছে তোমাদের ক নং ছিল, তোমরা এটাকে তুলে নিতে পারো অথবা একটা স্ক্রিনশট করে রাখতে পারো। তারপরে দেখো তোমাদের এখানে কি বলেছে 2 নং। এই 2 নং সৃজনশীল মানে 2 নং যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা একটু মোটামুটি একটুখানি পেঁচালো কিন্তু ইজি। দেখো এখানে বলা আছে অক্সিজেন এর একটি পরমাণুতে 8টি প্রোটন ও 8টি নিউট্রন আছে, তাহলে অক্সিজেন এর আপেক্ষিক পারমাণবিক ভর কত? এখন এর আগের ম্যাথে কিন্তু আমাদেরকে দেওয়া ছিল অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর। এখন ভর দেওয়া ছিল, আমরা সেটাকে 1.66 × 10⁻24 দিয়ে ভাগ করেছি, একেবারে শেষ অঙ্ক। কিন্তু এইখানে কিন্তু তোমাদেরকে প্রোটন আর নিউট্রন দিয়েছে। ঠিক আছে, এখন তোমরা কিন্তু এটা সবাই জানো পরমাণুর কেন্দ্রে কি থাকে? নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? নিউক্লিয়াসের ভিতরে থাকে হচ্ছে তোমার প্রোটন আর হচ্ছে নিউট্রন। ঠিক আছে, প্রোটন আর নিউট্রন। আর নিউক্লিয়াসের বাহিরে কি থাকে? ইলেকট্রন থাকে। এটা কিন্তু তোমরা সবাই জানো। এখন ইলেকট্রনের ভর এতই কম, মানে হচ্ছে তোমার প্রোটন আর নিউট্রনের অপেক্ষায় তোমার ইলেকট্রনের ভর প্রায় 1840 গুণ কম। ঠিক আছে, এত কম হওয়ার কারণে এই ভরটাকে ধরা হয় না। তার মানে নিউক্লিয়াসের ভিতরে প্রোটন আর নিউট্রনের যে ভরটা, এটাই হচ্ছে প্রকৃতপক্ষে আমাদের পরমাণুর ভর। তো দেখো আমরা কি করব? 8টি প্রোটনের ভর নির্ণয় করব, 8টি নিউট্রনের ভর নির্ণয় করব। নির্ণয় করে আমরা যোগ করব। যদি যোগ করি তাহলে আমরা তখন কি পাবো? অক্সিজেনের একটি পরমাণুর ভর পাবো। সেই একটাকে আবার আমরা কি করব? 1.66 × 10⁻24 দ্বারা ভাগ করব। তাহলে যেটা হবে সেটাই হবে হচ্ছে আমাদের অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো সর্বপ্রথম আমি এখানে লিখব, দেওয়া আছে অক্সিজেন এর একটি পরমাণুতে 8টি প্রোটন ও 8টি নিউট্রন থাকে। ঠিক আছে, তো আমরা এখন কি করব? এখান থেকে আমরা 8টা প্রোটনের ভর আগে নির্ণয় করব। তো আমরা লিখব সুতরাং 8টি প্রোটনের ভর। 8টি প্রোটনের ভর আমরা কিভাবে নির্ণয় করব? 8 × প্রোটনের ভরটা কিন্তু তোমরা এগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। আর তৃতীয় চ্যাপ্টারে তোমরা এটাকে পড়েছো। এটা হবে হচ্ছে 1.673 × 10⁻, এখানে হবে হচ্ছে 1.673 × 10⁻24 গ্রাম। ঠিক আছে, -24 গ্রাম। তো দেখো এইটা হচ্ছে, যদি আমরা 8 দিয়ে আমরা এই যে সংখ্যাটা আমাদের 1.673 × 10⁻24, এটা হচ্ছে আমার প্রোটনের ভর। তো দেখো আমরা যদি প্রোটনের ভরটাকে নির্ণয় করি তাহলে আমাদেরকে কি দাঁড়াবে? 1.673 × 10⁻24। ঠিক আছে, এখানে ইন্টু আমার কত? 8 দিয়ে যদি আমি গুণ করি তখন আমার কত দাঁড়ায়? 1.3384 × 10⁻23 গ্রাম। ঠিক আছে, এটাকে আমরা চলে আসলো 8টি প্রোটনের ভর। এখন আমরা 8টি নিউট্রনের ভর বের করব। 8টি নিউট্রনের ভর। 8টি নিউট্রনের ভর কত? 8 × নিউট্রনের ভর কত? 1.675 × 10⁻24। এখানে 673 আর এখানে 675। ঠিক আছে, এটা হচ্ছে আমার কার ভর? এটা হচ্ছে আমার নিউট্রনের ভর। ঠিক আছে, এত গ্রাম হবে। তো দেখো এখন যদি আমি এটাকে গুণ করি তখন আমার কি হবে? 1.675 × 10⁻24 × 8। তাহলে আমার এখানে কত চলে আসছে? 1.34 × 10⁻23 গ্রাম। তো দেখো এখানে আমরা 8টা প্রোটন আর 8টা নিউট্রনের ভর পেয়ে গেলাম। তো যেহেতু আমরা এটাকে পেলাম, তাহলে এখন আমরা কি করব? অক্সিজেন এর একটি পরমাণুর ভর আমরা এখানে বের করব। তো আমরা লিখব সুতরাং ও এর একটি
পরমাণুর ভর ভর এটাকে আমরা কিভাবে করব, এইটা আর এটার যোগফল হবে 1.3384 ইন্টু 10 টু দি পাওয়ার -23 প্লাস, ঠিক আছে, 1.34 ইন্টু 10 টু দি পাওয়ার -23। তো দেখো এটাকে যদি আমরা যোগ করি তখন আমার কি হয়, প্লাস আমরা এটাকে যোগ করব 1.3384 ইন্টু 10 টু দি পাওয়ার -23। তো দেখো আমার কত আসছে, 2.6784 ইন্টু 10 টু দি পাওয়ার 23 এত গ্রাম চলে আসছে। এখন আমাদের এটা কিন্তু মানে আমরা অক্সিজেনের একটি পরমাণুর ভর আমরা পেয়ে গেলাম। এখন আমাদেরকে কি চেয়েছিল, আপেক্ষিক পারমাণবিক ভর। তো আপেক্ষিক পারমাণবিক ভর আমরা কিভাবে নির্ণয় করব, আমরা লিখব সুতরাং অক্সিজেন এর আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান কি হবে, আমার অক্সিজেনের একটি পরমাণুর ভর এই যে এটা আমরা পেয়েছি 2.6784 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ, যার মান কত 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার -24। তো এখানেও আমাদের গ্রাম, এখানেও আমাদের গ্রাম, গ্রাম গ্রাম কাটা চলে যাবে। আর এটাকে আমরা যদি ভাগ করি, দেখো এটা আমার এখানে আছে ডিভাইডেড বাই, আমরা যদি এটাকে ভাগ করি 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার -24। তো দেখো আমার কত চলে আসছে, 16.135, ঠিক আছে, এত চলে আসছে। এখন আমরা কিন্তু জানি অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর 16, তাহলে আমরা এটাকে 16 লিখে এখানে আমরা প্রায় লিখতে পারি। মানে এই যে এখানে আমাদের আসলে প্রকৃত ভর হচ্ছে আমার এই যে এইটা, ঠিক আছে, প্রকৃত ভর হচ্ছে 16.135, কিন্তু এটার আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 16, ঠিক আছে। মানে আমরা এই যে শেষের এই অংশটাকে আমরা বাদ দিয়ে দিলাম, এটাই হবে হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, এটাকে তুলে নিতে পারো অথবা একটা স্ক্রিনশট করে রাখতে পারো, ঠিক আছে। এইটা গেল হচ্ছে তোমাদের এই 2 নং, ঠিক আছে, 1 আর 2 শেষ। এখন আসি আমরা হচ্ছে 3 নাম্বারে। এই 3 নাম্বার অঙ্কটা একটুখানি মানে সোজা, কিন্তু তোমাদের এখানে একটুখানি ব্যাপার আছে। সেটা কি, দেখো আমাদের 3-এ একটা সংকেত দেওয়া আছে S8, আর এখানে আমাদেরকে দেওয়া আছে হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর 4.25 ইন্টু 10 টু দি পাওয়ার -22 গ্রাম। এখন S8, এখন আমরা কিন্তু জানি সালফারের একটা পরমাণু S8, মানে S8 যখন থাকবে মানে সালফারের 8টা অণু যখন একসাথে হবে তখন কিন্তু আমার সালফারের একটা আমাদের সালফারের 8টা পরমাণু যখন একসাথে হবে তখন একটা সালফারের অণু গঠিত হবে। কারণ তোমরা জানো 2 বা ততোধিক অণু একসাথে হয়ে একটি পরমাণু একসাথে হয়ে একটা অণু গঠন করে, যেমন অক্সিজেন O2, এখানে আমার 2টা পরমাণু আছে, নাইট্রোজেন N2, তারপরে ফসফরাস P4, ঠিক আছে, এগুলো মনে রাখবা। তারপরে তোমার ওজোন O3, ঠিক আছে, এই সব মানে 3টা অক্সিজেন একসাথে মিলে একটা ওজোন হয়, তারপরে 3টা ফসফরাস একসাথে মিলে একটা মানে ফসফরাসের অণু হয়, নাইট্রোজেন 2টা, অক্সিজেন 2টা, ঠিক আছে। তেমনি আমার S এর ক্ষেত্রে কি হয়, S8 মানে 8টা তোমার সালফারের পরমাণু একসাথে হয়ে একটা সালফারের অণু গঠিত হয়, ঠিক আছে। তো দেখো আমার এখানে এতটুকু ট্রিক। তো আমার দেখো এইখানে আমার দেওয়া আছে, আমার কিন্তু এইখানেও সালফারের আপেক্ষিক একটি পরমাণুর সালফারের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে বলেছে। তো দেখো এখানে কিন্তু আমার 8টা, এখানে কিন্তু আমার কি দেওয়া আছে, 8টা মানে একটা অণুর ভর দেওয়া আছে। এখন এইখান থেকে আমরা একটা পরমাণুর ভর, এখানে কিন্তু অণুর ভর দেওয়া আছে, মনে রাখবা S8 মানে 8টা পরমাণুর ভর তোমার এখানে দেওয়া আছে, মানে একটা অণু সমান 8টা পরমাণুর ভর তোমার এটা দেওয়া আছে। তাহলে তুমি একটার কিভাবে বের করবা, তো তুমি এখানে লিখবা যে দেওয়া আছে 8টি, এখানে লিখবা সালফারের, প্রথমে লিখবা এখানে সালফারের 8টি পরমাণুর ভর, সালফারের 8টি পরমাণু ভর 4.25 ইন্টু 10 টু দি পাওয়ার -22 গ্রাম, এটা দেওয়া আছে, 8টার মান দেওয়া আছে। এখন তুমি যদি আপেক্ষিক পারমাণবিক ভর তোমার বের করতে হয় তাহলে কিন্তু তুমি জানো তোমাকে একটা পরমাণুর ভর অবশ্যই নির্ণয় করতে হবে। তো তুমি এখানে লিখবা সুতরাং একটি পরমাণুর ভর সমান সমান কি হবে, 4.25 ইন্টু 10 টু দি পাওয়ার -22 ডিভাইড বাই আমার 8, ঠিক আছে। তো দেখো আমরা যদি এটাকে 8 দিয়ে ভাগ করি তখন আমাদের কি দাঁড়ায়, 4.25 ইন্টু 10 টু দি পাওয়ার -22 ডিভাইডেড বাই 8, তাহলে আমার কত আসে এখানে 5.3125 ইন্টু 10 টু দি পাওয়ার -23, ঠিক আছে। আমার এত চলে আসলো।
এখন এইটাকে এত আমাদের কি আসলো, গ্রাম চলে আসলো। তাহলে দেখো আমরা একটি পরমাণুর মানে আমরা সালফারের একটি পরমাণুর ভর এত পেয়ে গেলাম, এই যে এত আমরা পুরোটা পেলাম। এখন আমাদেরকে বলেছে যে একটি পরমাণুর আপেক্ষিক পারমাণবিক, আর আপেক্ষিক তো লিখবো যে সালফারের, সুতরাং সালফারের আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান আমাদের এখানে কি হবে, আপেক্ষিক পারমাণবিক ভর সমান কি দাঁড়াবে হচ্ছে আমার সালফারের একটি পরমাণুর ভর 3125 ইন্টু 10⁻⁻23, হ্যাঁ, ডিভাইডেড বাই আমার কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ, মানে 1.66 ইন্টু 10⁻⁻24। এটাও আমাদের গ্রাম, এটাও আমাদের গ্রাম। তো গ্রাম গ্রাম কাটা চলে যাবে। তাহলে এখন আমরা আপেক্ষিক পারমাণবিক ভরটাকে যদি নির্ণয় করি, ডিভাইডেড বাই 1.66 ইন্টু 10⁻, তোমরা কিন্তু এখানে ব্র্যাকেট ইউজ করবা, তা না হলে ভুল হতে পারে। তো দেখো কত আসে, 32.003 গ্রাম। সরি, এখানে গ্রাম কিন্তু আসবে না, কারণ এখানে গ্রাম গ্রাম কাটা চলে যায়। তাহলে এটা আমার কি হবে, এটাকে আমরা লিখতে পারি 32। তো আমরা লিখতে পারি অ্যান্সার সালফারের আপেক্ষিক পারমাণবিক ভর 32। আর এটা কিন্তু তোমরা সবাই জানো যে সালফারের আপেক্ষিক পারমাণবিক ভর 32, ঠিক আছে। তো দেখো এই ছিল হচ্ছে, আমি আশা করব তোমাদের এই এসসি লেভেলে, কারণ তোমরা যখন তোমরা যখন এর চেয়ে হায়ার লেভেলে উঠবা তখন কিন্তু তোমরা আরও ক্রিটিক্যাল ম্যাথ পাবা। কিন্তু আমি আশা করব যে এসএসসি লেভেলে এর থেকে ক্রিটিক্যাল ম্যাথ দিবে না তোমাদেরকে। তোমরা যদি এগুলোকে প্র্যাকটিস করে থাকো তাহলে একদম পারফেক্টভাবে তোমরা সবগুলোর অ্যান্সার করতে পারবা বলে আমি বিশ্বাস করি। আর তাছাড়া এর থেকে ক্রিটিক্যাল ম্যাথ তোমাদেরকে এই চ্যাপ্টার থেকে দেওয়া সম্ভব না, আর তাছাড়া দিবেও না, কারণ এগুলো তোমাদের আউট অফ দ্য সিলেবাসে কিন্তু তোমাদের এগুলো নেই, ঠিক আছে। তার মানে এগুলো নাও দিতে পারে, কিন্তু যদি একটুখানি পেঁচায় বা ঘুরায় তখন তোমাদেরকে একটু এইভাবে দিতে পারে, কারণ যেহেতু তোমাদের এবার শর্ট সিলেবাসে এক্সাম হবে, তো এইভাবে তোমাদেরকে দিতে পারে। তো এই 3টা ম্যাথ তোমাদেরকে আমি দিলাম, তোমরা বাসায় বসে আরও কিছু ম্যাথ প্র্যাকটিস করবা। যেমন ধরো তোমাদেরকে আমি একটা বাড়ির কাজ দিলাম হচ্ছে সোডিয়াম এর একটি পরমাণুতে 11টি প্রোটন ও 12টি নিউট্রন আছে, তাহলে সোডিয়াম এর আপেক্ষিক পারমাণবিক ভর কত, ঠিক আছে। এটা তোমাদেরকে আমি বাড়ির কাজ দিলাম, তোমরা এটাকে বাড়ির কাজ করে আমাকে কমেন্টে জানিয়ে দিও। আর হচ্ছে তোমাদের এখানে এই 3টা ম্যাথের কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আর তোমাদের যদি আরও কোনো ক্রিটিক্যাল সমস্যা থাকে তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমরা আমাদের ফেসবুকের গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, সেখানে জয়েন হয়ে তোমাদের যে কোনো প্রবলেম তোমরা সেখানে পোস্ট করতে পারো, ঠিক আছে। আমরা অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর তোমাদের এসএসসি পরীক্ষার জন্য তোমাদেরকে অনেক অনেক শুভকামনা রইল আমাদের টিমের পক্ষ থেকে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।